নমস্কার, জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। ভোটে বাইক নিষেধ, ভোটের দুদিন আগে থেকে বাইকে নিষেধাজ্ঞা। মেডিকেল এমার্জেন্সি অথবা জরুরি প্রয়োজন হলে তবেই মিলবে ছাড়। ভোটের বাংলায় মোটর বাইক নিয়ে কড়া নির্বাচন কমিশন এ নিয়ে তারা নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, সুষ্ঠুভাবে ভোট করতে ভোটের দুদিন আগে থেকে বাইক চলাচলে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হচ্ছে। কমিশনের নির্দেশ, ভোটের দুদিন আগে সন্ধে 6টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত বাইক চালানো যাবে না। ভোটের দুদিন আগে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত বাইকের পিছনে কাউকে বসিয়ে নিয়ে যাওয়া যাবে না। কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, যেমন মেডিকেল এমার্জেন্সি, বাড়ির অনুষ্ঠান, ডাক্তার দেখানো, পড়তে যাওয়া এবং জরুরি কোনো প্রয়োজনে পরিবারের সদস্যদের বাইকে বসিয়ে বুথে নিয়ে যাওয়া যাবে। বাইকে যারা খাবার ডেলিভারি করেন এবং অ্যাপ নির্ভর বাইক পরিষেবায় ছাড় মিলবে। অনেকেরই বাইক ছাড়া চলে না, ভোটের দুদিন আগে থেকে সেই বাইকে নিষেধ। এতে তো অনেকেই সমস্যায় পড়তে পারেন। এ নিয়ে কমিশনের নির্দেশ, যেসব ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে তার বাইরে অন্য কোনো কারণে বাইক চালাতে হলে স্থানীয় থানার থেকে লিখিত অনুমতি নিতে হবে। সোমবার নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করে, ভোটের দুদিন আগে থেকে স্পর্শকাতর বুথের আশেপাশে কেউ বাইকে যাতায়াত করতে পারবেন না, তাহলে পুলিশ সেই বাইক বাজেয়াপ্ত করবে। এবার ভোটের দুদিন আগে থেকে বাইকে নিষেধাজ্ঞা। শুধুমাত্র স্পর্শকাতর বুথ বা স্পর্শকাতর অঞ্চলেই বাইক নিয়ে কড়াকড়ি হচ্ছে না। এবার প্রথম দফার ভোটে বাইক ব্যবহার নিয়েও একাধিক নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। উদ্দেশ্য একটাই, যাতে নির্বিঘ্নে প্রথম দফায় 152টি বিধানসভা আসনে ভোট গ্রহণ করা যায়। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোটে বাইক নিষিদ্ধ কমিশনের, মানুষকে হয়রানির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্দেশের নামে স্বেচ্ছাচার বলে তো बोल दिया इलेक्शन का 24 घंटा पहले से कोई बाइक नहीं चढ़ेंगे। अरे बाइक में नहीं चढ़ेंगे तो घर जाएगा कैसे? बहुत सारे नौकरी करते हैं, दूर दूर गांव में रहते हैं। ये क्या फरमान है? ये फरमान नहीं है, बदमाशी है, बदमाशी, शैतानी है। ये लोग जो चोर है। রাজ্যের পুলিশের থেকে খবর না পেলেও গোলমাল হলে সেখানে ছুটে যাবে ফ্লাইং স্কোয়াড টিম। অশান্তির খবর পেলেই জিপিএস ট্র্যাক করে ঘটনাস্থলে পৌঁছে যাবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই ফ্লাইং স্কোয়াড সবচেয়ে বেশি থাকছে মুর্শিদাবাদে। সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান দিয়ে আসবেন। ভোটদানে কেউ বাধা দিলে সিআরপিএফ কর্মীদের সূচিত করবেন। সিআরপিএফ কর্মীরা সর্বদা আপনাদের পাশে আছেন। বাংলা এবার ভোট হবে অবাধ, শান্তিপূর্ণ এবং হিংসামুক্ত। বারবার এই বার্তা দিচ্ছে নির্বাচন কমিশন। আগামী বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় ভোট। 16 জেলার 152টি আসনে ভোট হবে। এই ভোটে অশান্তি মোকাবিলায় এবার কমিশনের অন্যতম হাতিয়ার ফ্লাইং স্কোয়াড। প্রতিটি ফ্লাইং স্কোয়াড টিমে থাকছেন 4 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, 1 জন এসআই অথবা এএসআই। ভোট গ্রহণ কেন্দ্রের আশেপাশের এলাকায় এই টিম রুটমার্চ চালাবে। অশান্তি হলে স্থানীয় থানায় অথবা সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের অবজারভার খবর দেবে ফ্লাইং স্কোয়াডকে। অশান্তির খবর এসআই বা এএসআই এর থেকে না পেলেও ফ্লাইং স্কোয়াড টিম ঘটনাস্থলে পৌঁছে যাবে জিপিএস ট্র্যাক করে। ভোটের আগের দিন থেকে ফ্লাইং স্কোয়াড সক্রিয় থাকবে প্রতিটি জেলায়। প্রথম দফায় 40,000-এর বেশি বুথের মধ্যে এখনো পর্যন্ত প্রায় 7,000 বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে কমিশন। এর মধ্যে সব থেকে বেশি ফ্লাইং স্কোয়াড মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ পুলিশ জেলা এবং জঙ্গিপুর পুলিশ জেলা মিলিয়ে 71টি ফ্লাইং স্কোয়াড টিম। পশ্চিম মেদিনীপুরে 69টি, পূর্ব মেদিনীপুরে 51টি, মালদায় 37টি ফ্লাইং স্কোয়াড টিম, বাঁকুড়ায় 36টি, বীরভূমে 33টি।
ভোটের দিন কোনো বুথ থেকে অশান্তির খবর এলে বা কোনো এলাকা থেকে অশান্তির খবর এলে সঙ্গে সঙ্গে এই দুই টিম সেই এলাকায় পৌঁছে যাবে। তাদের উদ্দেশ্য একটাই থাকবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও ভোটাররা যাতে নির্ভয় বুথ পর্যন্ত পৌঁছাতে পারে ভোট দিতে দেওয়ার জন্য। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এবারের ভোটে আরও এক বেনজির ঘটনা। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব সামলাবেন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়ে মঙ্গলবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ছাব্বিশের ভোট অনেকটা অন্যরকম। কেন অন্যরকম? সেই তালিকায় আর এক বেনজির ঘটনা। এবার প্রিজাইডিং অফিসারের দায়িত্বে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মঙ্গলবার সিলমোহর দিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এদিন বিচারপতি শম্পা সরকার বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালন করছে। এই মুহূর্তে প্রিজাইডিং অফিসারের সিদ্ধান্ত নিয়ে কাটাছেঁড়া করলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। অর্থাৎ এবারের ভোটে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব সামলাবেন অধ্যাপকরা। এবার প্রফেসরদের প্রিজাইডিং অফিসার হিসেবে কাজের দায়িত্ব দেয় কমিশন, যাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন সহকারী অধ্যাপক রূপা বন্দ্যোপাধ্যায়। দাবি করেন, এর আগে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল বিশেষ পরিস্থিতিতে প্রফেসরদের ভোটের দিন ডিউটিতে অর্থাৎ প্রিজাইডিং অফিসারের কাজে ব্যবহার করা যায়। কিন্তু এক্ষেত্রে কেন প্রফেসরদের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হচ্ছে সেই কারণ আদালতে দেখাতে পারেনি নির্বাচন কমিশন। 16 এপ্রিল শুনানিতে হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও ক্ষোভ প্রকাশ করেন। বলেন, নির্বাচন কমিশন তো বিচারপতিদেরও ভোটের ডিউটিতে নিয়োগ করতে পারে, আমরাও ভোট কেন্দ্রে যেতে পারি, আমিও যেতে প্রস্তুত। এটা কোনো তামাশা নয়। কমিশন প্রতিবারই সমস্ত বিজ্ঞপ্তির পরিবর্তন করে। এরপরে 17 এপ্রিল নির্বাচন কমিশনের সিদ্ধান্ত খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সোমবার ডিভিশন বেঞ্চে যায় নির্বাচন কমিশন। মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। 6 সপ্তাহ পরে অর্থাৎ ভোটের পরে ফের এই মামলার শুনানি। নিউজ 18 বাংলা। নন্দীগ্রামের অবজারভার বদল। ভোটের দুদিন আগে অবজারভার বদল। নন্দীগ্রামের নতুন অবজারভার অখিলেশ সিং। অবজারভার পদ থেকে সরানো হলো হিতেশ চৌধুরীকে। নন্দীগ্রামের অবজারভার বদল করা হয়েছে ঠিক ভোটের দুদিন আগে। অবজারভার বদল করা হয়েছে। নন্দীগ্রামে যিনি নতুন অবজারভার হচ্ছেন অখিলেশ সিং এবং অবজারভার পদ থেকে সরানো হয়েছে হিতেশ চৌধুরীকে। ভোট লুটের চক্রান্তে নন্দীগ্রামে অবজারভার বদল, চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকে নন্দীগ্রাম থেকে একটা অবজারভারকে ছাড়িয়ে দিয়েছে। কেন সরিয়ে দিয়েছে? গদ্দারের কথায়। ও তো লুট করে যেতে, ও তো মানুষের ভোটে যেতে না। অবজারভার বলেছিলেন ইম্পার্শিয়ালি কাজ করতে হবে, তাই আবার কোথা থেকে একটা বিজেপি পরিবারে কাউকে ধরে নিয়ে এসছে। আমি বলি, বলতে ঝুট আর করতে লুট। ভ্রষ্টাচারী, दुराचारी, सैराचारी, अत्याचारी, वोट कटारी, इसको क्या करना चाहिए? देश से निकाल देना चाहिए। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, ভবানীপুরে জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ভর কেন্দ্র ভবানীপুর এবং সেই ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জনসংযোগ সারছেন। আমরা দেখেছিলাম গতকালও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক আবাসনে যান এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, ভোটের ভর কেন্দ্র ভবানীপুর, সেখানেই জনসংযোগ সারছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সোমরাজ, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভবানীপুরে জনসংযোগ সারছেন, ঠিক কি কর্মসূচি রয়েছে এখানে? দেখো, ভবানীপুর বিধানসভার মধ্যেই পড়ে 63 নম্বর ওয়ার্ড, আর সেই 63 নম্বর ওয়ার্ডের কলিং স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এসে পৌঁছেছেন। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এসে পৌঁছেছেন। কলিং স্ট্রিটে তিনি নেমেই কিছুটা পায়ে হাতেন এবং তিনি কিছুটা জনসংযোগ সেরে নেন এবং জনসংযোগ সেরে নিয়ে তিনি কলিং স্ট্রিটের মূলত একটি জায়গায় এখন বসেছেন। বসে যারা এলাকার বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে জনসংযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তিনি রয়েছেন। 63 নম্বর ওয়ার্ডের যারা কাউন্সিলর, যারা স্থানীয় নেতৃত্ব তারা রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করে নিচ্ছেন, কারণ তুমি জানো ভবানীপুর বিধানসভার ভোট আগামী 29শে এপ্রিল এবং তাকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় দলের যারা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা সেরে নিচ্ছেন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এবং তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রয়েছেন তার পাশে অনেক বহুতল রয়েছেন, প্রচুর বাসিন্দা রয়েছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তাদের যাতে শুভেচ্ছা জানাতে পারেন এবং তুমি জানো মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে বড়বাজারে একটি সভা করে এসেছেন এবং তারপরেই তিনি কলিং স্ট্রিটে এসে পৌঁছেছেন এবং দলের নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করছেন। আমরা দেখতে পাচ্ছি বৈশান্য চট্টোপাধ্যায় তার সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা সেরে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যারা নেতা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছেন এবং কলিং স্ট্রিটে তিনি এই মুহূর্তে বসেই তিনি জনসংযোগ করছেন। একেবারেই সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, আমরা জানি যে বড়বাজারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন এবং সেখান থেকে সরাসরি ভবানীপুরের কলিং স্ট্রিটে এই মুহূর্তে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বসে নেতা কর্মীদের সঙ্গে কথা বলছেন। কিছু বলো তাড়াতাড়ি বলো। মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা, বিজেপির প্রতিশ্রুতিকে ছলনা বলে কটাক্ষ মমতার। বিজেপি জমানায় নারী নিরাপত্তায় জোর, নারী নির্যাতনে অভিযুক্তদের কড়া শাস্তি, হুঁশিয়ারি অমিত শাহের। অনেক সহ্য করেছি, আর নয়। অনেক কুচ্চা, অনেক অপপ্রচার। তোমার বুকের পাটা থাকতো তুমি বাজেটে বলতে মহিলাদের এত টাকা দেব, ওই বাজেটে তো তুমি বললে না। একটা রাজ্যের জন্য তো হয় না, সারা ভারতবর্ষের জন্য করতে হয়। কাকে ছলনা করছো? महिला लोगों का ऊपर सबसे ज्यादा अत्याचार करते हैं लोग। एंटी वुमेन, एंटी लेबर, एंटी फार्मर्स, एंटी यंग जनरेशन। क्या बोला था? हर साल 2 करोड़ करके नकली होगा, तो 12 साल में 24 करोड़ होना चाहिए था। एक भी हुआ? एक भी हुआ? ममता के घुसपैठियों के गुंडों ने संदेश खाली में सालों तक हमारी बहनों का शोषण किया है। संदेश खाली हो, आरजी कार हो, दुर्गापुर मेडिकल कॉलेज हो, साउथ कलकत्ता लॉ कॉलेज हो, हर महिला पर अत्याचार के एक एक आरोपी को चुन चुन कर जेल की सलाखों के पीछे डालने का काम मैं कहकर जाता हूं। भाजपा सरकार बना दो, आधी रात को भी आप पर कोई आंख ऊंची कर नहीं देख पाए। सारी बहनें असलामती का जीवन जी रही, उनको सुरक्षा देने का काम हम भारतीय जनता पार्टी की सरकार। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, ভোটের ভরকেন্দ্র ভবানীপুরের কলিং স্ট্রিটে নিজের বিধানসভা কেন্দ্রে জনসংযোগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, যে ছবি আমরা দেখছি, তৃণমূল নেত্রী তিনি কথা বলছেন, একাধিক মানুষজন রয়েছেন সঙ্গে, কাদের সঙ্গে কথা বলছেন, ঠিক কি কর্মসূচি রয়েছে? দেখো, 63 নম্বর ওয়ার্ডের যারা স্থানীয় বাসিন্দা তারা এলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম 100 বছর বয়সের এক বৃদ্ধা তিনি এলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা বিনিময় করতে। মমতা বন্দ্যোপাধ্যায় 100 বছর বয়সে তিনি ভোট দেবেন
এটাই তার কাছে প্রাপ্তি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর থেকে শুভেচ্ছা জানালেন এবং আমরা এক এক করে দেখছি যে এরা 63 নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দা তারা আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এই কলিং সিটে বসেই জনসংযোগ সেরে নিচ্ছেন ভবানীপুর বিধানসভার ভোটকে মাথায় রেখে। এখন আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় যারা স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছেন, তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেন এবং এই 63 নম্বর ওয়ার্ডে তুমি জানো যে ক্যারিয়ার প্রক্রিয়া চলাকালীন সময় 63 নম্বর ওয়ার্ড থেকে একাধিক নাম বাদ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভবানীপুর বিধানসভার কাউন্সিলরকে নিয়ে বৈঠক করেছিলেন, স্টুডেন্ট করেছিলেন, সেই সময় তিনি হোমওয়ার্ক করতে বলেছিলেন এবং কাউন্সিলরদের নির্দেশ দিয়েছিলেন যে এই যে নামগুলি বাদ গেছে, কাদের নাম বাদ গেছে তাদের বাড়িতে বাড়িতে যেতে এবং তাদের যাতে তারা পুনরায় আবেদন করার সুযোগ পান সেই নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের বৈঠকে মূলত মমতা বন্দ্যোপাধ্যায় যখন কাউন্সিলরের সঙ্গে আলোচনা করছেন, স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করছেন, কর্মীদের সঙ্গে আলোচনা করছেন, তখন কত নাম বাদ গেল সেই বিষয়ে খোঁজ নিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সেই ছবি দেখলাম। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যারা নেতা কর্মীরা রয়েছেন এবং আরো যারা এলাকার যারা যুবক যুবতীরা রয়েছেন তাদের সঙ্গেও আলোচনা সেরে নিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ সেরে নিচ্ছেন। আমরা দেখছি তিনি বসে রয়েছেন এবং বসে থেকেই তিনি এলাকায় জনসংযোগ করছেন। বেশ, ধন্যবাদ সোমরাজ। বাংলার সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডার মোদি তৃণমূল শাসিত রাজ্যে ঝালমুড়ি খান প্রধানমন্ত্রী। গুজরাট বা মধ্যপ্রদেশে এই দৃশ্য দেখা যায় না। ঝালমুড়ি খাওয়াকে কটাক্ষ অভিষেকের। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের সব থেকে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি মনে করি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ঝাড়গ্রামে 2011 সালের আগে মানুষ 10টার পর বেরোতে পারতো না, সেখানে দেশের প্রধানমন্ত্রী এসে ঝালমুড়ি খাচ্ছে। এর থেকে বড় সাফল্য মামাটি মানুষ আর কিছু হতে পারে না। যে দার্জিলিং এ কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী 92-91 এর পর পা রাখেনি, একদিকে সেখানে অমিত শাহ সভা করছে, সোশ্যাল মিডিয়ায় দেখছি নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হেমন্ত সোরেনকে 1 ঘন্টা আটকে রেখে ঝাড়গ্রামে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছেন। যারা এখানে এসে বলে বাংলাকে গুজরাট বানাবো, উত্তরপ্রদেশ বানাবো, মধ্যপ্রদেশ বানাবো, আমি গত 15 বছরে নরেন্দ্র মোদীকে গুজরাটে কোথাও ঝালমুড়ি খেতে দেখিনি, আমি মধ্যপ্রদেশে কোথাও ঝালমুড়ি খেতে দেখিনি। কিন্তু যারা বলে বাংলার আইন শৃঙ্খলার অবনতি, 2011 সালের আগে যদি এই ঘটনা ঘটতো, দেশের প্রধানমন্ত্রীর হেলিকপ্টার ঝাড়গ্রামে নামতো, আকাশেই চক্কর দিতে হতো। নিশানায় তৃণমূল টার্গেট অভিষেক। ভোট প্রচারে অভিষেককে নিশানা শাহের। অভিষেককে মুখ্যমন্ত্রী বানানোই তৃণমূলের লক্ষ্য বলে মন্তব্য করলেন তিনি। ममता दीदी ने बंगाल के युवाओं की चिंता नहीं की, उसको एक ही बंगाल के युवा की चिंता है, भाईपो की। आप चाहते हो भाईपो मुख्यमंत्री बने? चुनाव के बाद तुरंत ममता दीदी अपनी जगह भाईपो को बिठाने वाली है, भाईपो को। ममता दीदी, मैं आज कहकर जाता हूं, कुल्टी में आपका सपना पूरा नहीं होगा, भाईपो कभी मुख्यमंत्री नहीं बन पाए। ये झूठ चलाती है। बंगाल में बाहर का मुख्यमंत्री आएगा। बंगाल का मुख्यमंत्री बंगाल में ही पैदा हुआ, बंगाली में पड़ा हुआ, बंगाली बोलने वाला ही बंगाल का मुख्यमंत्री बनेगा। बंगाल का মাঝে ভোটে বাংলা, এতে বিপত্তি বুঝেই কি এবার প্রচারে বিজেপি হাতিয়ার করতে চাইছে মাছ ভাত? তাই কি বাংলায় এসে মাছে ভাত খেতে হচ্ছে অনুরাগ ঠাকুরকে? সোশ্যাল মিডিয়াতেও মাছ নিয়ে প্রচারে বিজেপি, যাকে কটাক্ষ করেছে তৃণমূল। मछली की इतनी डिमांड है, लेकिन बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। आज भी बंगाल अपनी जरूरत के लिए मछली दूसरे राज्यों से मंगानी पड़ती है। अपने 15 साल के शासन में भी टीएमसी आपको मछली तक नहीं दे पाई है, वो भी बाहर से लानी पड़ रही है। और ये
टीएमसी की दुर्नीति का उदाहरण है। বাংলা এসে মাছ উৎপাদন দেখাচ্ছেন আমাদের, শেখাচ্ছেন আমাদের। আগে মাছ আমাদের সব নিয়ে আসতে তো হায়দ্রাবাদ থেকে, এখন আমরা 80% মাছ উৎপাদন করি বাংলায়। মনে রাখবেন আমাদের মৎস্যজীবীরা, আমোদি প্রমোদি বাবুরা, একটু জেনে রাখুন, আপনাকে বাংলার মাছ নিয়ে ভাবতে হবে না। আপনি অন্য রাজ্যে বাংলার মাছ খাওয়া কেন বন্ধ করেছেন তার উত্তর আগে দিন। এবার মাছে ভোটে বাংলা। তৃণমূল বারবারই দাবি করছে বিজেপি ক্ষমতা এলে এ রাজ্যে মাছ খাওয়া বন্ধ করে দেবে। সাজিয়ে গুজিয়ে 10 টাকা পকেট থেকে বেরিয়ে ঝালমুড়ি খেয়েছো, মাছ ভাত খাবে নাকি একদিন? আমি রান্না করে দেবো, কথা দিচ্ছি। বাঙালিদের জন্য মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ। আমার যত নন বেঙ্গলি भाई बहन আছে, मैं आप लोगों को कहने चाहती हूँ, आपको जो मर्जी खाइए। এই প্রচারের ঠেলায় কি চাপে বিজেপি? মাছে ভোটে বাংলায় বিপত্তি বুঝে কি এবার প্রচারে মাছকেই বারবার হাতিয়ার করতে চাইছে পদ্মশিবির? মাছের কথা কখনো নরেন্দ্র মোদীর মুখে, আবার কখনো মাছে ভাতে বিজেপির কেন্দ্রীয় নেতা অনুরাগ ঠাকুর। तृणमूल कांग्रेस एक आरोप बार बार लगाते हैं कि बीजेपी आएगा तो मछली बंद। मैं इंटरव्यू नहीं कर रहा, अभी मैं खाना खा रहा हूँ, मछली भात। आप भी खाइए, मछली भात खाइए, बाद में मिष्टी दही खाइए। শুধু নেতারা মাছকে অস্ত্র করার চেষ্টা করছেন এমন নয়, সোশ্যাল মিডিয়ার প্রচারেও বিজেপি মাছকে অস্ত্র করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের সংস্কৃতি বদলাবে না, কিন্তু এবার সরকার নিশ্চয়ই বদলাবে। অনেক রকম নাটক হচ্ছে। ভালো হতো প্রত্যেক বাড়িতে একটা করে মাছ দিতেন, যদি বড় কাতলা মাছ দিতেন। বিহারের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে মাছ মাংস খাওয়া বন্ধ করতে হবে, এই যে বলেছেন, সেটাকে তাকে কি পার্টি থেকে তাড়িয়েছেন? এখন বাংলার নির্বাচনে যে অনুরাগ ঠাকুরকে ক্যামেরা ডেকে বসে 5 তারা হোটেলে মাছ ভাত খেতে হচ্ছে। বিহারে ইলেকশনের আগে বলেননি, ইলেকশনের পরে বলেছেন মাছের দোকান মাংসের দোকান বন্ধ করতে হবে। বাংলাতেও সেই পরিকল্পনাতেই এরা আছেন। নিউজ 18 বাংলা। ভোটের মুখে জায়গায় জায়গায় অশান্তি। কলকাতা থেকে ক্যানিং, পশ্চিম মেদিনীপুর থেকে বারুইপুর, হাওয়া গরম নন্দীগ্রামেও। ভোটের মুখে গরম দক্ষিণ 24 পরগনার ক্যানিং এর দেউলি। ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের গাড়িতে ভাঙচুর। আরাবুলের দাবি, আহত আইএসএফ কর্মীকে দেখতে যাওয়ার পথে বাঁশ লাঠি দিয়ে তাঁর গাড়িতে হামলা চালানো হয়। এর পেছনে ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার হাত আছে বলে দাবি আরাবুলের। যে প্রধান কিছুদিন আগে অ্যারেস্ট হলো, হয়েই ছেড়ে দিল পুলিশ, তার নিজে হাতে রিভলভার হাতে আছে, মেশিন হাতে আছে। আর বেশ কিছু দেখলাম কুখ্যাত হারমাত, তারা লোহার রড, বড় মেশিন এইরকম করে হাতে রেখেছে, ধারালো অস্ত্র আছে, শাবল, লাঠি, সোঁটা। প্রায় আমাদের উপরে, আমার গাড়ি তো পুরো ভেঙে দিল, আমার উপরে অ্যাটাক। মানে আমি কোনো রকমে বললাম বেঁচে গেছে। শওকত মোল্লারা ভয়ে পেয়ে এইসব করছে, আতঙ্কে। আরাবুলের অভিযোগ উড়িয়ে পাল্টা সুর চড়িয়েছেন শওকত। উনি আরাবুল সমাজ বিরোধী, যে নোংরা খেলা আজকের ওখানে খেলতে চাইছে, এর পরিণামটা ভয়ঙ্কর হবে। ভাঙড়ে ক্যানিংয়ের মানুষকে পর্যন্ত 3-4 লোককে মারধর করেছে র্যালির নাম করে। এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা বলে আমরা মনে করি, আমরা তীব্র নিন্দা করছি। আরাবুল ইসলাম বলছেন সবকিছুই এই শওকত মোল্লা ভাঙড় থেকেই, অসভ্য, বর্বর। ভোটের মুখে রণক্ষেত্র কলকাতার ইকবালপুর। সোমবার রাতে হোসেন শাহ রোডে বিজেপি প্রার্থী রাকেশ সিং এর সভা ঘিরে উত্তেজনা। সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি। মাথা ফাটে বিজেপি প্রার্থীর। পরিস্থিতি সামলাতে গিয়ে আহত হন ইকবালপুর থানার ওসি। এটা আমাদের জনসভা ছিল হাসান শাহ রোডে পারমিশনে। আমাদের 10টা লোক, 200 লোক মিলে ওখানে হেনস্থা হয়েছি। তার আইপিএস মেরেছে। ও যদি প্রকাশে দিক, আমি রাজনীতি ছেড়ে দিব, আমি ক্যান্ডিডেট উইথড্রল করে নিব। এটা বাংলার সংস্কৃতি নয়, বাংলার কৃষ্টি নয়। একদম নোটেড ক্রিমিনাল তারা তাণ্ডব করবে, তারা বিজেপির প্রার্থী হবে, এই কালচার আগে বাংলায় ছিল না। এগুলো ইউপি কালচার, বাংলা এটাকে অ্যাডপ্ট করেছে। বনগা দক্ষিণে গুলি। তৃণমূলের দাবি, তাদের প্রচার গাড়ি লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালানো হয়। তখন সেখানে দাঁড়িয়েছিলেন বিজেপি প্রার্থী। আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে 2 তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ মানতে নারাজ বিজেপি। তাদের পাল্টা দাবি, বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে তৃণমূল।
ক্যান্ডিডেট যে বিজেপির বিধায়ক ছিল স্বপন মজুমদারের প্রেজেন্টে ওখানে হয়েছে, তাদের মারধর করে এবং হুমকি দেয়, গুলি করে কাজটা ভেঙে দেওয়া হয়। অভিযোগটা আমাদের ঘাড়ে দেওয়ার চেষ্টা করছে। আমার উপরে হামলা হয়েছে, আমার গাড়িতে হামলা হয়েছে। আমি সবার আগে থানায় কমপ্লেন করেছি। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, এখানে তৃণমূলের পোস্টার ছেঁড়ার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ ঘাসফুল শিবিরের। তৃণমূলের অভিযোগ মানতে নারাজ বিজেপি। বিজেপির দুষ্কৃতীরা আমাদের প্রার্থী পবিত্র করে পোস্টার ও ব্যানার গতকাল রাত ঝেড়েছে। ওরা বুঝতে পেরেছে যে নন্দীগ্রাম বিধানসভাতে বিজেপি হারবে। এটা একবার অবাস্তব বক্তব্য। এটা আমাদের কাজ নয়, আর আমাদের কাজ করার ওটা সময়ও নেই। আমাদের কর্মী নিয়ে প্রতি বুথে বুথে আমরা ভোট প্রচারের জন্য বেরিয়েছি এবং আমরা যে কাজ করছি আমাদের ওই তৃণমূলের ফ্ল্যাগ ছিঁড়তে হবে না, ও অনেক ভোটেই হারবে। তার জন্য নিজেরাই প্ল্যান করে এইসব ঘটনা ঘটাচ্ছে। নিউজ 18 বাংলা।